হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে আসছি ইট ভাটাতে। এই ইট ভাটাতে কিভাবে ইট সাজায়, কিভাবে ভাটার মধ্যে ইট সাজায় আমি আপনাদেরকে সেটাই দেখাবো। যে ভাটায় ইট পুরানোর আগে কিভাবে সাজায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক ভাটায় কিভাবে ইট সাজায় আর তারা কিভাবে পরিশ্রম করে সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কিভাবে তারা ইট সাজাচ্ছে। এখানে অনেকগুলা ইট সাজাচ্ছে এবং অনেকজন মানুষই এখানে কাজ করছে। তো দেখেন, একটু ভালো করে দেখেন, একটু ভালো করে দেখেন যে কিভাবে ইট সাজাচ্ছে। দেখতে পাচ্ছেন যে কিভাবে ইট সাজাচ্ছে। তো আমি এখন ওনাদের সঙ্গে কথা বলবো, আমি এখন ওনাদের সর্দারের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এটা যে আপনারা সাজাচ্ছেন এটাকে কি বলে? এটা ইট সাজাই। না, এই যে ভিতরে ইট সাজাচ্ছেন, তো ইটের ভিতরে যে কিলিং সাজাচ্ছেন কিলিং এর মধ্যে কিলিং, সাজাই। তো এইখানে আপনারা যে ইটগুলো সাজাইছেন তাতে কত ইট সাজাইছেন এ পর্যন্ত? আমরা এক রাউন্ড সাজালি করে 5 লক্ষ মাল সাজাই। এক রাউন্ড সাজালে 5 লক্ষ ইট, মানে একবার করালে 5 লক্ষ ইট বের 5 হয়। লক্ষ ইট বের হয়। তো এখানে কতজন আপনারা কাজ করতেছেন? আমরা কাজ করতেছি এখানে হচ্ছে আপনার 20-25 জন। 20 থেকে 25 জন। আচ্ছা, এখানে কি আপনাদের কন্ট্রাক্ট নাকি দিন জি হাজিরা? জি আমাদের কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। তো একজন কাজ করলে প্রতিদিন কত টাকা পায়? একজন কাজ করলে প্রতিদিন 400। 400 টাকা। আচ্ছা, এই যে 400 টাকা, মানে একদিন সারাদিন কাজ করে 400 টাকা, বর্তমান যে দ্রব্যমূল্যের দাম তাতে কি 400 টাকায় হয়? এই 400 টাকা কাজ করে আমাদের কিচ্ছুই হয় না। কারণ যে শাক সবজির দাম, ডাউল, তেল সবই জিনিসের দাম বেশি। এই দামের মধ্যে আমাদের মানে পেট কোনো রকম বাইচে থাকার মতো আর কি অবস্থান আছে। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে ওনারা যে বলছে 400 টাকা দিন ইনকাম করে, এই 400 টাকা দিয়ে ওনাদের সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। মানে কোন রকমে খেয়ে পড়ে বেঁচে আছে। তো সরকারের কাছে কিছু বলবেন না আপনারা এই বিষয়ে? সরকারের কাছে যদি আমরা গরিব মানুষ হিসেবে যদি যোগ্য মূল্যর দামটা নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমরা ভালো চলতাম, তাহলে আমরা সরকারকেও ভালো বলতাম। দর্শক, ওনারা যারা কাজ করছেন ওনাদের সরকারের কাছে একটাই দাবি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। তো আমিও সরকারের কাছে বলবো যে বর্তমান জিনিসের যে দাম, যে দ্রব্যমূল্য, তাতে প্রত্যেকের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি নিম্ন শ্রেণীর প্রত্যেকটা মানুষের কষ্টসাধ্য হয়ে গেছে এই দ্রব্য কিনে খাওয়া। তো সরকার যদি এই দিকে একটু নজর না দেয়, সরকার যদি জনগণের না হয় তাহলে তো হয় না। দেশের মানুষ যদি না বাঁচে তাহলে তো সরকারের প্রয়োজন নেই। যদি দেশের মানুষই না বাঁচে তাহলে সরকার দিয়ে কি করবে দেশের মানুষ? দেখতে পাচ্ছেন প্রথমে পুরানো ইট গুলা সাজাচ্ছে, তার উপরে কাঁচা ইট, কাঁচা শুকনো ইট গুলো সাজাচ্ছে। খুব সুন্দর করে সাজাচ্ছে ইট গুলা। দর্শক, আমি এখন অন্য একজনের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো এই ভাড়াতে কাজ করেন, তাতে কি পরিমাণ পরিশ্রম হয় আপনাদের? আমাদের পরিশ্রম উপরে কাজ করে আমরা ভাবি যে আমার পরিশ্রম মেলা অনেক যে পরিশ্রম করে আমার হে পরিশ্রম হাজির নাই। মানে আপনারা যে পরিমাণ পরিশ্রম করেন সেই পরিমাণ পারিশ্রমিক আপনারা পান না। তো আপনি কত পান? আমরা পাই 500 টাকা হাজিরি পাই। যে পরিশ্রম করি আমার 800 টাকা হাজিরি পরিশ্রম হবে। মানে আপনাদের পারিশ্রমিকের চাইতে পরিশ্রম বেশি হয়। বেশি হয়। তো এই বিষয়ে আপনাদের যে কর্তৃপক্ষ আছে তারা কোনো ব্যবস্থা নেয় না? ব্যবস্থা নেয় না, এর বেশি ব্যবস্থা কোনোটা করবে না। মানে এর বেশি কোনো কিছু করবে না? তাতে আপনাদের সংসার কিভাবে চলে? এখন সংসার এখন আল্লাহ চলাচ্ছে, যারা চলে সেইভাবে এখন চলা লাগবে। মানে কোন রকমে টেনে টেনে দিনকাল যাচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আমি এখন ওই উপরে যাব, উপরে গিয়ে আপনাকে দেখাবো যে উপরের কি অবস্থা। এই যে দেখেন, উপরে অনেক সুন্দরভাবে ইট সাজিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উপরে ইট সাজিয়েছে। এই ইট সাজানোর পরে এই যে এইভাবে রাবিশ দিয়ে ঢেকে দিবে, রাবিশ দিয়ে ঢেকে দেওয়ার পরে তারপরে এখানে আগুন দিবে। দর্শক, এই যে দেখেন কিভাবে ভিতর ইট সাজায়, মানে এক রাউন্ড সাজানোর পরে ফাঁকা থাকে, কিছুটা ফাঁকা থাকে। এটাকে বলে ডাম্পা। এই যে এই যে তুমি এদিকে কও, এদিকে কও।
বাংলাদেশের প্রায় 60 থেকে 70% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর এই দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের প্রত্যেকের জীবনযাত্রা খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। তারা যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ পারিশ্রমিক তারা পায় না, অর্থাৎ ন্যায্য পারিশ্রমিক তারা পায় না। একটা দেশকে গড়তে সেই দেশের শ্রমিকেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের দেশ গঠনে শ্রমিকদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ এবং তারা দেশকে গঠনে অনেক সহযোগিতা করে, কিন্তু তারা যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ পারিশ্রমিক তারা পায় না। আর তারা যে পরিমাণ পারিশ্রমিক পায় তাদের তাদের সংসার জীবন চলে না, খুব দুর্বিষহের মধ্যে আছে তারা। তাদের জীবন কোন রকমে খেয়ে পড়ে বেঁচে আছে। দ্রব্যমূল্য এতই বেশি যে তাদের সকলের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। এখন প্রত্যেকটা শ্রমিকেরই, প্রত্যেকটা জনগণেরই একটাই দাবি, দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। আমি এই ভাটা শ্রমিকদের সঙ্গে কথা বললাম, তারা যে টাকা পারিশ্রমিক পায় সে টাকা দিয়ে তাদের জীবন চলে না, সংসার চলে না, খুবই দুর্বিষহের মধ্যে আছে। তারা কোন রকমে খেয়ে পড়ে বেঁচে আছে। তো আমি এই ভাটা শ্রমিক যারা আছে তাদের পক্ষ থেকে, সে সকল সাধারণ জনগণের পক্ষ থেকে আমি মাননীয় উপদেষ্টার কাছে আবেদন করছি, আপনারা অতি দ্রুতই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। দেশ জুড়েই সেনাবাহিনী মোতায়েন আছে, আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা নেন। যদি আমদানি করতে হয় আপনারা বিদেশ থেকে আমদানি করেন, যদি দেশে উৎপাদন সম্ভব হয় তাহলে আপনারা উৎপাদনকে বৃদ্ধি করেন। আপনারা দ্রব্যমূল্য যেভাবেই হোক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। এই দ্রব্যমূল্য এতটাই বেশি হয়ে গেছে যা প্রত্যেকটা মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। আমি সকলের হয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা অতি দ্রুতই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনেন।